এই ভিডিওতে আলোচনা করব টাইপোগ্রাফি আসলে কি সেটা নিয়ে। টাইপোগ্রাফি হচ্ছে একটা আর্ট যেটা দ্বারা টাইপ সেট করা হয়, অর্গানাইজ করা হয় এবং অ্যারেঞ্জ করা হয় বিভিন্ন টেকনিক ফলো করে, কিংবা কোনো টাইপকে এডিট করে বা ডিজাইন করা হয়। এটাই হচ্ছে আসলে টাইপোগ্রাফি। আমাদের চারপাশের সকল জায়গায়, রাস্তাঘাটের সাইন বলুন, বিলবোর্ড বলুন, অ্যাডভার্টাইজমেন্ট, যে কোনো জায়গায়, টিভি মিডিয়া হোক কিংবা ইন্টারনেটে হোক, আমরা ইন্টারনেটে যত জায়গায় ঘুরি সকল জায়গায় কিন্তু টাইপোগ্রাফি রয়েছে। কল্পনা করুন কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট কোনো রকম টাইপোগ্রাফি ছাড়া কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি এটা কি। কিন্তু যখন টাইপোগ্রাফি আসলো তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারলাম এটা আসলে কি মিনিং করছে, এটা আসলে কোন ব্র্যান্ড। তার মানে টাইপোগ্রাফির আলাদা একটা ভয়েস রয়েছে, যে ভয়েস দ্বারা সে একটা ভাষা প্রকাশ করে বা তার মেসেজটা থ্রো করে। সেই টাইপ ছাড়া আসলে কিন্তু টাইপোগ্রাফি হয়ে যাবে একদম সাইলেন্ট। টাইপোগ্রাফি একটা স্টোরি বলার চেষ্টা করে, তার আলাদা একটা আর্ট রয়েছে, ভাষা রয়েছে, মিনিং রয়েছে, যার মাধ্যমে সে স্টোরি বলে উইদাউট এনি ওয়ার্ড। কোনো ওয়ার্ড না থাকলেও আমরা তার ভিজুয়াল ডিজাইন দেখেও তার একটা আলাদা ভাষা খুঁজে পাই, একটা গল্প খুঁজে পাই। এখন আগে আপনাকে বুঝতে হবে টাইপোগ্রাফির আবার তিনটা ভাগ রয়েছে। আমাদের গ্রাফিক ডিজাইনারের জন্য যে টাইপোগ্রাফি, সেগুলো আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন এসব টুলসে ইউজ করে থাকি, ওই টাইপোগ্রাফি সম্পর্কে আমরা মেইনলি জানবো। কিন্তু এর বাইরেও রয়েছে ক্যালিগ্রাফি এবং লেটারিং। ক্যালিগ্রাফি হচ্ছে প্রাচীন যুগে মানুষ কালি দিয়ে আর্টিস্টিক ওয়েতে লেখালেখি করত, এইভাবে করে লেখালেখি করত তারা প্রাচীন যুগে একটা আর্টিস্টিক লুক তৈরি করার জন্য। এটা হচ্ছে ক্যালিগ্রাফি। আর একটা হচ্ছে লেটারিং। লেটারিং যেগুলো হেডস্টোন, ইন্ডিভিজুয়ালি লেটার ডিজাইন করা হয়। নর্মালি আপনার ক্যালিগ্রাফি এবং লেটারিং সম্পর্কে গ্রাফিক ডিজাইনার হিসেবে না ভাবলেও চলবে। আপনি যদি আলাদা টাইপোগ্রাফি মাস্টার হন, টাইপ ডিজাইনার হন, তখন আপনার লাগতে পারে। কিন্তু গ্রাফিক ডিজাইনারদের জন্য আপনাকে জানতে হবে আমরা যে টুলসগুলোতে ইউজ করি সেইগুলো কিভাবে অ্যারেঞ্জ করতে হয়, সেইগুলোতে কিভাবে আপনার টাইপের মাধ্যমে মিনিং তৈরি করা যায়, একটা স্টোরি বলা যায়, যাতে করে আমরা ভিউয়ার্সকে আমাদের মেসেজটা থ্রো করতে পারি। তার মানে টাইপোগ্রাফি হচ্ছে একটা আর্ট, যার মাধ্যমে আমরা অ্যারেঞ্জ করে, অর্গানাইজ করে মিনিং তৈরি করি, একটা মেসেজ তৈরি করি। এই ভিডিওতে আলোচনা করব টাইপের ক্লাসিফিকেশন নিয়ে। আসলে কি কি ধরনের টাইপ রয়েছে সেই বিষয়গুলো এখন দেখানো হবে। প্রথমে রয়েছে সেরিফ। সেরিফ মানে হচ্ছে কোনো একটা লেটারের বাড়তি অংশটুকু। এই যে বাড়তি অংশটুকু দেখতে পাচ্ছেন, যেসব টাইপফেসে এই ধরনের বাড়তি অংশ থাকে সেই টাইপফেসগুলোকে সেরিফ বলা হয়। তারপর হচ্ছে স্যান্স সেরিফ, যেগুলোতে আসলে ওই সেরিফ নেই, বাড়তি অংশটুকু নেই। সেন্স কথাটার অর্থ হচ্ছে উইদাউট, মানে ছাড়া। যেগুলো সেরিফ ছাড়া সেগুলোকে বলা হয় স্যান্স সেরিফ। এই ধরনের টাইপফেসগুলো সবচেয়ে বেশি মডার্ন, সেই কারণে এই ধরনের টাইপফেস সকল জায়গায় বেশি ব্যবহৃত হয়। তারপর আদার যেসব টাইপফেসগুলো রয়েছে, যেমন স্লাভ সেরিফ। স্লাভ সেরিফ আর সেরিফ কিছুটা একই, কিন্তু এটার পার্থক্য হচ্ছে এটা বেশি বোল্ড, এটা বেশি হেভি। আর একটা ব্যাপার লক্ষ্য করবেন, এইটার যে সেরিফ, যে আমরা জুম করে দেখি, এইটার যে সেরিফ আর স্টিম প্রায় সমান। মানে এইটার উইথ যতখানি মোটা, ঠিক ততখানি মোটা এটার সেরিফ, সে কারণে এটাকে বলা হয় স্লাভ সেরিফ। তারপর রয়েছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট হচ্ছে ক্যালিগ্রাফির মতো আর্টিস্টিক ওয়েতে লেখা টাইপফেসগুলো। তারপর হচ্ছে ডেকোরেটিভ। ডেকোরেটিভ মানে যে টাইপফেসগুলো একটু ডেকোরেটিভ ওয়েতে করা, যেগুলো একটু বেশি সাজানো। তারপর হচ্ছে মনো স্পেস। মনো কথাটার অর্থ হচ্ছে এক, এবং আপনি খেয়াল করে দেখবেন মনো স্পেস টাইপফেসগুলোতে প্রত্যেকটা লেটারের মধ্যবর্তী ফাঁকা স্থান একদম সমান, একই, সে কারণে এটাকে বলা হয় মনো স্পেস টাইপফেস। তারপর হচ্ছে ব্ল্যাক লেটার। ব্ল্যাক লেটার কিছুটা প্রাচীন যুগের রাজা রানীদের যেসব টাইপফেস লেটারিং ব্যবহার করা হতো ঠিক তেমনই, এগুলো ওল্ড স্টাইল এবং রয়্যালটি প্রকাশ করে। তারপর হচ্ছে হ্যান্ড রিটেন, যেগুলো হাতের লেখার মতো। সো আপনারা দেখতে পেলেন কি কয় ধরনের টাইপফেস রয়েছে। মেইন টাইপফেসগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে।
এই ভিডিওতে আলোচনা করব টাইপোগ্রাফির কিছু রুলস নিয়ে। নতুন ডিজাইনারদের সমস্যা হলো তারা একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো ফন্ট ব্যবহার করে ফেলে। আপনি কখনো দুটোর বেশি ফন্ট ইউজ করবেন না, হাইয়েস্ট 3টা করতে পারেন, কিন্তু সবসময় ট্রাই করবেন দুটোর মধ্যে থাকার। এভাবে যদি আপনি অনেকগুলো ফন্ট ইউজ করেন সেটা কিন্তু প্রফেশনাল ডিজাইন হবে না। আমাদেরকে অবশ্যই ডিজাইনটাকে সিম্পল রাখতে হবে, কারণ সিম্পলিসিটি ইজ দ্য কি। তারপর স্পেশাল ইফেক্টগুলো কখনো ব্যবহার করবেন না টেক্সটে, এরকম ওয়েভের মতন কিংবা এরকম গ্রাডিয়েন্ট কিংবা এরকম নিচে শ্যাডো, এত ডার্ক শ্যাডো। আর কখনো এভাবে স্ট্রোক দেওয়া যাবে না টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফাররা একটা মুড নিয়ে টাইপটাকে ডিজাইন করেছে। এখন স্ট্রোক দিলে কি হবে? স্ট্রোক দিলে টাইপটা আরও বেশি মোটা হয়ে যাবে, যেটা আসল যে টাইপোগ্রাফির যে মুড সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সে কারণে কখনোই মোটা স্ট্রোক দিবেন না, দিলেও একদম চিকন স্ট্রোক দিতে পারেন। অনেকে দেখি অনেক মোটা করে কালারফুল স্ট্রোক ব্যবহার করে, ওটা কখনো করা যাবে না। আপনি স্ট্রোক যদি ব্যবহার করতেই হয় তাহলে খুবই চিকন করে দেবেন। অন টু পয়েন্ট স্ট্রোক দিতে পারেন, কিন্তু এর উপরে কখনো যাবেন না, তাহলে কিন্তু সেই টাইপটির অ্যাকচুয়াল মুড নষ্ট হয়ে যাবে। টাইপোগ্রাফিতে আমাদের মূল ফোকাস থাকে রিডারের প্রতি। রিডার কি অ্যাকচুয়ালি কমফোর্টেবল ফিল করছে কিনা সেটা পড়তে গিয়ে। আমাদের মূল ফোকাস থাকা উচিত রিডারের জন্য কতটা কমফোর্টেবল, ইজি করা যায়। যতটা ইজি হবে, যতটা রিডার বুঝতে পারবে লেখাগুলো, ততই কিন্তু একটা গ্রেট ডিজাইন হবে। আপনি এমনভাবে পেঁচানো গোছানোভাবে লিখতে পারবেন না যেটা একদম পড়াই যাচ্ছে না, যেটা কিনা রিডেবল না। আবার এতটা ছোটও রাখা যাবে না যেটা কিনা দূর থেকে কিন্তু দেখাই যাচ্ছে না। এমন টাইপফেস বা ফন্ট ইউজ করতে হবে, এমন সাইজ ইউজ করতে হবে, কালার ইউজ করতে হবে যেটা একদম রিডেবল হয়, রিডারের জন্য সবচেয়ে সহজবোধ্য হয়। সেজন্য স্টিভ জবস কিন্তু বলেছেন, ডিজাইন ইজ নট জাস্ট হোয়াট ইট লুকস লাইক অ্যান্ড ফিলস লাইক, ডিজাইন ইজ হাউ ইট ওয়ার্কস। যদি এটা সবচেয়ে ভালোভাবে কাজ করে, যদি এটার ফাংশনালিটি ভালো থাকে, যদি রিডার্স ঠিকভাবে পড়তে পারে, তার যদি কোনো সমস্যা না হয়, এটা যদি একদম পারফেক্টলি কাজ করে, তখনই বলতে পারবো সেটা অ্যাকচুয়ালি ডিজাইন। কিন্তু আপনি যদি অ্যাট্রাকটিভ লুকিং বানানোর চেষ্টা করতেছেন, অনেক দারুণ দারুণ ফিলিং দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কাজ করছে না, তাহলে কিন্তু সেটা মোটেও ভালো ডিজাইন হবে না। কখনো একই ধরনের ফন্ট বডি টেক্সট এবং টাইটেলে ব্যবহার করা যাবে না। যেমন এখানে আমি টাইটেলে ইউজ করেছি মনসেরাট, আর এইখানে আমি বডি টেক্সটে ইউজ করেছি সেন্সেশন। এখানে ফন্ট কিন্তু দুটো আলাদা, কিন্তু অ্যাকচুয়ালি এটাও একটা সেন্সিটিভ টাইপফেস আর এটাও কিন্তু একটা সেন্সিটিভ টাইপফেস, যেটা কিন্তু কন্ট্রাস্ট তৈরি করছে না। এরকম একই ধরনের টাইপফেস ইউজ করা যাবে না। কিন্তু এইখানে দেখুন, এখানে আমরা একটা বোল্ড সেরিফ ফন্ট ইউজ করেছি, আর এইখানে এই সেম ফন্ট ইউজ করা হয়েছে সেন্সেশন, যেটা কিনা একটা সেন্সিটিভ ফন্ট। আর এখানে কিন্তু দারুণ একটা কন্ট্রাস্ট তৈরি হয়েছে, যেটা রিডারের জন্য একদম ইজি হয়ে যায়। সে কিন্তু বুঝতে পারে যে তার টাইটেল কোনটা আগে পড়তে হবে, তারপর বডি টেক্সট, তারপর কোনটা পড়তে হবে। তাকে একটা কিন্তু ডিরেকশন দেওয়া হচ্ছে। কিন্তু এইখানে একই ধরনের দুইটা ফন্ট হওয়ার কারণে যেটা কিন্তু ভালো দেখাচ্ছে না। কখনো এভাবে বড় টাইটেলে সবগুলো ক্যাপিটালাইজ করা যাবে না, কারণ এটা কিন্তু দেখতে যেমন ভালো দেখাচ্ছে না, একদম হিজিবিজি দেখাচ্ছে। তাছাড়াও রিডার্সের পড়তে কিন্তু খুবই অসুবিধা হবে। সে কারণে কখনো বড় কোনো টাইটেলে, এরকম 2-3 লাইনের টাইটেলে ক্যাপিটালাইজ করবেন না, এটার প্রতি কেয়ারফুল হবেন। যদি কখনো ছোট টাইটেল থাকে তখন আপনি ক্যাপিটালাইজ করতে পারেন বোল্ডনেস, হেভিনেস আনানোর জন্য, কিন্তু বড় টাইটেলে এভাবে দেয়া যাবে না। আমরা যখন কোনো ডিজাইনের টেক্সট নিয়ে কাজ করব, আমাদের প্রত্যেকটা ডিটেলস খেয়াল রাখতে হবে। লিডিং ঠিক আছে কিনা, ট্র্যাকিং ঠিক আছে কিনা, কার্নিং ঠিক আছে কিনা, এভরি সিঙ্গেল ডিটেলস আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এইখানে কিন্তু খুবই টাইট হয়ে গেছে, মানে কার্নিং কিন্তু এখানে ঠিক নেই। আবার এইখানে বেশি লুজ হয়ে গেছে, এইরকম পারফেক্ট রাখতে হবে। আবার এইখানে আমরা ট্র্যাকিংয়ের ক্ষেত্রে দেখি এইখানে বেশি ফাঁকা হয়ে গেছে, এইখানে ব্যালেন্স আছে, এইখানে আবার বেশি টাইট হয়ে গেছে।
আবার এইখানে লিডিংয়ের ক্ষেত্রে দেখছি এই দুই লাইনের মাঝখানে লিডিং কিন্তু একদম বেশি হয়ে গেছে, আবার এই দুই লাইনের মাঝখানে কিন্তু একদম বেশি টাইট হয়ে গেছে, আর এইটা কিন্তু একদম ব্যালেন্স রয়েছে। এরকম আমাদের কিন্তু টাইপ নিয়ে যখন কাজ করব প্রত্যেকটা ডিটেলস আমাদের খেয়াল রাখতে হবে, কোথাও কতখানি স্পেস দরকার সেটা আমাদের দিতে হবে। আর এটা নির্দিষ্ট কোনো রুলস নেই যে এত দিতে হবে। এর আগেও আমি বলেছিলাম লিডিংয়ের ক্ষেত্রে ফন্ট সাইজ যত তার থেকে 3 বেশি দিবেন। তারপরেও একটা বিষয় মনে রাখবেন, এরকম কোনো রুলস নেই। আপনাকে আপনার ইনটুইশন ব্যবহার করতে হবে, আপনাকে আপনার কমন সেন্স ব্যবহার করতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে আপনার চোখে সবচেয়ে বেস্ট কোনটা মনে হয় সেইভাবে আপনার ইনটুইশন তৈরি করতে হবে, আপনার কমন সেন্স তৈরি করতে হবে। আর এটা তৈরি হবে যত আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে আপনার কিন্তু একটা ধারণা অটোমেটিক চলে আসবে যে কতখানি স্পেস আমার এখানে দিতে হবে, এটা কি বেশি লুজ হয়ে গেছে না টাইট হয়ে গেছে, এরকম প্রত্যেকটা ডিটেলস কিন্তু আপনি তখন ধরতে পারবেন। আমরা এভাবে অনেক বড় লাইন দিতে পারবো না। রিডার্স যখন এভাবে পড়া শুরু করে সে কিন্তু এত বড় লাইন পড়তে বিরক্ত হয়ে যাবে, এই পর্যন্ত আস্তে আস্তে সে কিন্তু ড্রপ হয়ে যাবে তার ফোকাস। কিন্তু আমরা যদি এভাবে ছোট ছোট লাইন রাখি তাহলে কিন্তু সে তার ফোকাস ধরে রাখতে পারবে। সেই কারণে চেষ্টা করবেন একটা সেন্টেন্সে 8 থেকে 10টা ওয়ার্ড রাখার। এটা কোনো নির্দিষ্ট রুলস নেই, কিন্তু আপনি চেষ্টা করবেন যে এরকম ছোট ছোট সেন্টেন্স রাখা। তারপর আপনাকে অবশ্যই প্রপার অ্যালাইনমেন্ট ব্যবহার করতে হবে। অনেকে বাজে ধরনের অ্যালাইনমেন্ট ব্যবহার করে, যেমন আমি এখানে দেখাচ্ছি, আমি প্যারাগ্রাফ প্যানেলে গেলাম, অনেকে জাস্টিফাই অ্যালাইনমেন্ট ব্যবহার করে। যেমন আমি যদি এই জাস্টিফাই অ্যালাইনমেন্ট এই 4টা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট, আমি যদি এখানে ক্লিক করি আপনি দেখুন কি বাজে অবস্থা হয়ে গেছে। এইখানে স্পেস কতখানি, মানে একদমই কিন্তু ছন্ন ছাড়া একদম বাজে দেখাচ্ছে। আবার আমরা যদি এরকম রাইট অ্যালাইনমেন্ট ব্যবহার করি সেটাও কিন্তু আসলে উচিত নয়, কারণ হিউম্যান আই সবসময় কিন্তু লেফট থেকে পড়া শুরু করে। এখন আমরা যদি এভাবে রাইট অ্যালাইনমেন্ট করে রাখি সেটা আমাদের পড়তে কিন্তু আমাদের আইয়ের জন্য অসুবিধা হচ্ছে। সবসময় লেফট অ্যালাইনমেন্ট ব্যবহার করার চেষ্টা করব, আর কখনো এভাবে জাস্টিফাই করব না, তাতে করে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যাবে, যেটা দেখতে একদমই বাজে দেখাবে। আরও কিছু বিষয় খেয়াল রাখবেন, যদি আমরা ক্যারেক্টার প্যানেলে যাই এইখান থেকে কখনো এরকম ইটালিক করে দিবেন না বা এভাবে বোল্ড করে দিবেন না। প্রত্যেকটা টাইপফেসের কিন্তু আলাদা আলাদা স্টাইল রয়েছে, মানে ফন্ট রয়েছে। আপনি কিন্তু চাইলেই টাইপফেসগুলোর বোল্ড বা ইটালিক ভার্সন পেয়ে যাবেন, সেইভাবে ডাউনলোড করে নেবেন। কিন্তু কখনো এরকম সফটওয়্যার দিয়ে, মানে ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে কখনো এভাবে বোল্ড করবেন না বা ইটালিক করবেন না, কারণ এটা তাহলে টাইপফেসের অ্যাকচুয়াল মুড নষ্ট হয়ে যায়। এবং লিডিং ও ট্র্যাকিংয়ের ক্ষেত্রে অবশ্যই ফোকাস রাখবেন। এখানে আমরা যদি নর্মাল ট্র্যাকিং দেই সেটা কিন্তু দেখতে একটু গাদা গাদা দেখাচ্ছে, কিন্তু আমাদের ইনটুইশন ব্যবহার করতে হবে। এখানে আমাদের দেখতে হবে যে কতটুকু ব্যবহার করলে অ্যাকচুয়ালি ভালো দেখায়। আমি মনে করি 40 ঠিক আছে। আবার লিডিংয়ের ক্ষেত্রেও আমরা যদি অটো দেই, এটা হচ্ছে ডিফল্ট, এটাও দেখতে গাদা গাদা দেখাচ্ছে, যেটা আমাদের পড়ার জন্য ইজি নয়। সে কারণে আমরা লিডিংটাকে বাড়িয়ে 48 করে দিলাম, যেটা এখন মোটামুটি পড়ার জন্য ইজি। ডিজাইনে অবশ্যই আপনাকে কন্ট্রাস্ট তৈরি করতে হবে, আপনার যেন ব্যাকগ্রাউন্ড এবং টাইপের কালারের সাথে মিলে না যায়। যেমন এইখানে আমি কি লিখেছি আপনি হয়তো বা দেখতেও পাচ্ছেন না, যেখানে কন্ট্রাস্ট তৈরি হচ্ছে না, কিন্তু আপনাকে এইভাবে কন্ট্রাস্ট তৈরি করতে হবে। একই ধরনের ফন্ট ইউজ করা হয়েছে এখানে, কিন্তু তারপরও দেখতে পাচ্ছেন কতটা ডিফারেন্ট মুড তৈরি হয়েছে। এইভাবেই আপনাদের কন্ট্রাস্ট তৈরি করতে হবে, যেন ব্যাকগ্রাউন্ডের সাথে টাইপের কালার মিল না হয়ে যায়, যেন একটা দারুণ পার্থক্য থাকে। টাইপফেসকে কখনো স্ট্রেস করা যাবে না। আমি যদি কন্ট্রোল টি দেই, অনেকে আছেন যে এইভাবে স্ট্রেচ করে, কিন্তু এটা দেখতে একদমই বাজে দেখাচ্ছে, একদম টাইপের আসল মুড নষ্ট হয়ে গেছে। আবার যদি আমি কন্ট্রোল টি দিলাম, আবার অনেকে আছে এইভাবে বড় করে তাদের প্রয়োজনে, কিন্তু প্রয়োজনে কখনো এভাবে বড় করা যাবে না। এই ধরনের টাইপফেস, এরকম লম্বা লম্বা টাইপফেস আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি একটু খোঁজেন অনলাইনে গুগলে, তাহলে কিন্তু আপনি এই ধরনের টাইপফেস পেয়ে যাবেন। সেই কারণে আপনি একটা টাইপফেসের আসল মুড নষ্ট করে
এভাবে স্ট্রেচ করবেন না, নর্মাল যেটা থাকে ঠিক সেভাবেই রাখার চেষ্টা করবেন। কিন্তু কখনো যদি বড় করা লাগে, শিফট অল্টার চেপে ধরে একসাথে বড় করবেন। এবং সর্বশেষ, এই ধরনের টাইপফেসগুলো কখনো ইউজ করা যাবে না, যেমন হচ্ছে কমিক সেন্স, পিপাইরাস, এই ধরনের ফন্ট একদম ওল্ড স্কুল হয়ে গেছে। এগুলো এতটাই ওভার ইউজড হয়েছে যেগুলো আপনি যদি আপনার ডিজাইনে এখন ব্যবহার করেন, যেটার প্রফেশনালিটি মোটেও থাকবে না। সে কারণে এই ধরনের টাইপফেসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেমন আরও কিছু আমাদের এখানে অনেক টাইপফেস রয়েছে, যেমন টাইমস নিউ রোমান, তারপর ভিরিন্ডা, ক্যালিব্রি, এই ধরনের ফন্ট কিন্তু ডিফল্ট ফন্ট ফটোশপ বা ইলাস্ট্রেটরে থাকে, আমাদের কম্পিউটারে উইন্ডোজে থাকে। ওই ধরনের ফন্টগুলো না ইউজ করাই ভালো, কারণ এগুলো বেশি ওভার ইউজড। সবসময় চেষ্টা করবেন নতুন নতুন ফন্ট দিয়ে নিজেকে এক্সপ্লোর করতে, নতুন নতুন ফন্ট ব্যবহার করার চেষ্টা করবেন। আমি ম্যাক্সিমাম টাইমে যে ফন্টগুলো ইউজ করি, যেমন মন্টসরাট, রেলওয়ে, রোবোটো, বেবাস নিউ, ল্যাটো, পপিন্স, রুবিক, লোরা, কুইকস্যান্ড, সোর্স, স্যান্স প্রো, এই ফন্টগুলো বর্তমানে সবচেয়ে বেশি চলে এবং মডার্ন। সে কারণে আপনিও চাইলে এই ফন্টগুলো ইউজ করতে পারেন, আপনার কম্পিউটারে ইনস্টল করে রাখতে পারেন। তবে একটু আগে যেটা বললাম, সবসময় আপনাকে নতুন নতুন ফন্ট এক্সপ্লোর করতে হবে, নতুন নতুন ট্রাই করে দেখতে হবে কোনটা ভালো মানায়। তাহলে কিন্তু আপনার টাইপোগ্রাফি সেন্সও ইমপ্রুভ হবে, পাশাপাশি আপনার ডিজাইনে ভ্যারিয়েশন আসবে। সো এই হচ্ছে টাইপোগ্রাফির বেসিক কিছু রুলস। এই ভিডিওতে দেখাবো কিভাবে টাইপফেস কম্বাইন করতে হয়, বা কিভাবে একটা টাইপফেসের সাথে আরেকটা টাইপফেস পেয়ার তৈরি করা যায়। আমাদের যে কোনো ডিজাইনে মূলত 3টা এলিমেন্ট থাকে, হেডিং, সাবহেডিং, বডি। সব ডিজাইনেই যে 3টা এলিমেন্টই থাকবে এমন কোনো কথা নেই। কোথাও শুধুমাত্র হেডিং থাকতে পারে, কোথাও শুধুমাত্র বডি থাকতে পারে, কোথাও হেডিং এবং বডি আছে কিন্তু সাবহেডিং না থাকতে পারে। দ্যাট মিন্স 3টাই যে থাকতে হবে এমন নয়, তবে মেইনলি এই 3টা এলিমেন্টই থাকে। টাইপফেস পেয়ারিং তৈরি করার প্রথম রুলস হচ্ছে অপোজিটস অ্যাট্রাক্ট। মানে হচ্ছে আপনি একটা টাইপফেসের বিভিন্ন স্টাইল, সাইজ, ওয়েট বা লেখাগুলোকে ক্যাপিটালাইজ করেও আপনি দারুণ একটা পেয়ারিং তৈরি করতে পারেন। দ্যাট মিন্স আপনি একটা টাইপফেসের হেডিংটাকে বোল্ড ব্যবহার করলেন এবং বডিটাকে লাইট ব্যবহার করলেন। আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন এখানে দেখা যাচ্ছে আমরা হেডিংটাকে একই টাইপফেসের বোল্ড একটা ভার্সন ইউজ করেছি, যেমন এখানে মন্টসরাট বোল্ড ইউজ করা হয়েছে। ঠিক তেমনি বডি টেক্সটেও একই টাইপফেস ইউজ করা হয়েছে, তবে এটা লাইট ভার্সন ইউজ করা হয়েছে। দ্যাট মিন্স বোল্ড এবং লাইট দুইটাই কিন্তু অপোজিট, যার কারণে একটা দারুণ ভ্যারিয়েশন তৈরি হয়েছে, দারুণ একটা কন্ট্রাস্ট তৈরি হয়েছে। আপনি এভাবে তৈরি করতে পারেন, একই টাইপফেসের দুটো অপোজিট ফন্ট ইউজ করতে পারেন। এটা হচ্ছে সেম রুলস, মানে হচ্ছে আপনি পুরো ডিজাইনটাতে একটা ফ্যামিলিতেই থাকতে পারেন কিংবা একটা টাইপফেসই থাকতে পারেন, যার মাধ্যমে একটা টাইপফেসের বিভিন্ন স্টাইল ব্যবহার করে আপনি কন্ট্রাস্টের ইলিউশন তৈরি করতে পারেন। আর টাইপফেসের বিভিন্ন স্টাইল বলতে বোঝানো হচ্ছে, এই যে এখানে মন্টসরাট লাইট দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে স্টাইল। এখানে অনেকগুলো কিন্তু আমরা স্টাইল দেখতে পাচ্ছি। এভাবে আপনি একটা টাইপফেসেরই বিভিন্ন স্টাইল ব্যবহার করতে পারেন। এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে আমরা হেডিং ইউজ করেছি গোথাম বোল্ড, আবার সেম টাইপফেস বডি টেক্সটে ইউজ করেছি, সেটা হচ্ছে লাইট ভার্সন। তারপর টাইপফেস কম্বিনেশন করার আরেকটা রুলস হচ্ছে আপনাকে ডিজাইনের মুডটা বুঝতে হবে। ডিজাইনের মুড অনুযায়ী আপনাকে টাইপফেস ব্যবহার করতে হবে। আপনাকে এমন টাইপফেস ব্যবহার করতে হবে যাতে ডিজাইনে একটা কনটেক্সট তৈরি হয় বা টাইপ একটা লাইফ ক্রিয়েট করে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে একটা কর্পোরেট টাইপ একটা মুড রয়েছে, কিন্তু আমরা এখানে কেমন একটা টাইপফেস ব্যবহার করেছি, এটা মোটেও এই ডিজাইনের সাথে যাচ্ছে না। কিন্তু আমরা যদি এটার বদলে এই টাইপফেস ইউজ করি তাহলে কিন্তু এটা দারুণ মানাচ্ছে। আমরা কর্পোরেট ডিজাইনে বা প্রফেশনাল ডিজাইনে প্রফেশনাল টাইপ এরকম টাইপফেস ইউজ করব। আবার আমরা আরেকটা ডিজাইন দেখি, এখানে দেখতে পাচ্ছি যে একটা হ্যাপি চাইল্ড, মানে একটা প্লেফুল ডিজাইন।
এখানে আবার প্রফেশনাল টাইপফেস মানাচ্ছে না, বরং এটার বদলে যদি আমরা এটা ইউজ করি তাহলে কিন্তু এটা দারুণ মানিয়ে গেছে। দ্যাট মিন্স আপনাকে এভাবে ডিজাইনের মুড বুঝে টাইপফেস ইউজ করতে হবে। যখন কোনো প্লেফুল ডিজাইন হবে তখন প্লেফুল টাইপফেসগুলো ইউজ করতে হবে, আবার যখন কোনো প্রফেশনাল ডিজাইন বা কর্পোরেট ডিজাইন হবে তখন প্রফেশনাল টাইপফেসই ইউজ করতে হবে। আরেকটা রুলস হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ, মানে আপনি স্যান্স সেরিফ এবং সেরিফের মধ্যে দুটো ভাইস ভার্সা করে দেখতে পারেন যে কোনটা আসলে বেস্ট সুইট করে। যেমন আমি কিছু এক্সাম্পল দেখাই। যেমন এখানে আমরা একটা স্যান্স সেরিফ টাইপফেস ইউজ করেছি যেটার নাম হচ্ছে মনসরাট, আর এখানে আমরা সেরিফ টাইপফেস ইউজ করেছি যেটা হচ্ছে লোরা। দ্যাট মিন্স আমরা হেডিংয়ে এরকম স্যান্স সেরিফ টাইপফেস দিতে পারি এবং বডি টেক্সটে সেরিফ টাইপফেস দিতে পারি। আবার এটার উল্টোটাও করতে পারি, যেমন উল্টোটা দেখতে পাচ্ছেন এখানে আমরা সেরিফ ইউজ করেছি, এখানে আবার স্যান্স সেরিফ ইউজ করেছি। এখানে ইউজ করা হয়েছে জর্জিয়া আর এখানে ইউজ করা হয়েছে রুবিক। এভাবে আপনি ভাইস ভার্সা করেও ডিজাইন করতে পারেন। তবে টাইপফেস পেয়ারিং করতে গিয়ে বড় বড় ডিজাইনাররা সমস্যা ফেস করে, তাদের অনেক টাইম ওয়েস্ট হয়। এখন এমন একটা টুলস থাকলে কেমন হবে যেখানে আমাদের এটা নিয়ে স্ট্রাগল করতে হবে না, আমরা ইজিলি দারুণ দারুণ কম্বিনেশন পেয়ে যাব বা পেয়ারিং পেয়ে যাব। হ্যাঁ, এরকম টুলসও রয়েছে। নেক্সট ভিডিওতে আমি এমনই একটা সিক্রেট রিসোর্স শেয়ার করব যেখান থেকে আপনি ইজিলি এরকম টাইপফেস পেয়ারিং পেতে পারেন, যাতে করে আপনি আপনার ডিজাইনে সেই টাইপফেসগুলো ইউজ করলে সেটা দারুণ একটা কম্বিনেশন তৈরি হবে। এই ভিডিওতে আলোচনা করব টাইপের সবচেয়ে ব্যবহৃত কিছু টার্মিনোলজি নিয়ে। কার্নিং, লিডিং, ট্র্যাকিং। ট্র্যাকিং হচ্ছে কোনো একটা ওয়ার্ডের মধ্যবর্তী ফাঁকা স্থানগুলো। যেমন আমরা এখানে ব্যাটেল লেখাটিতে দেখছি যেখানে কোনো ট্র্যাকিং নেই, সেই কারণে ডাবল টি দুটো লেগে গেছে, যেটা দেখতে একদমই বাজে দেখাচ্ছে এবং বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি লেখাটা কি। কিন্তু এখানে আমরা কাস্টম ট্র্যাকিং ইউজ করার কারণে এটা আমরা বুঝতে পারছি এখানে ব্যাটেল কথাটা লেখা হয়েছে। কার্নিং হচ্ছে কিছুটা আলাদা। যদি আমরা কোনো স্পেসিফিক কোনো লেটারের মধ্যে ফাঁকা দিতে চাই তখন আমরা কার্নিং ইউজ করি। যেমন এখানে ব্যাটেলের মধ্যে শুধুমাত্র আমি চাচ্ছি না যে অন্যগুলো সরাতে, আমি শুধু চাচ্ছি এই ডাবল টি এর মধ্যে ফাঁকা স্থান তৈরি করতে, সেই কারণে কাস্টম ট্র্যাকিং দেওয়ার কারণে এখানে ফাঁকা স্থান দিতে পারছি। সে কারণে মনে রাখবেন ট্র্যাকিং হচ্ছে পুরো লেটারে যদি আমি ফাঁকা স্থান দিতে চাই তখন আমরা ট্র্যাকিং ইউজ করি, কিন্তু কার্নিং ইউজ করি যখন আমরা শুধু স্পেসিফিক কোনো লেটার, দুটো লেটারের মাঝখানে ফাঁকা স্থান দিতে চাই। লিডিং হচ্ছে প্রত্যেকটা লাইনের মধ্যে ফাঁকা স্থান। যেমন একটা প্রথম লাইনের বেজ লাইন থেকে অপর লাইনের বেজ লাইন পর্যন্ত যে মধ্যবর্তী ফাঁকা স্থান এটাকেই বলা হয় লিডিং। লিডিং এর ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনি একদম গাদা গাদা লিখতে পারবেন না। এইখানে লিডিং কিন্তু একদমই কম, যার কারণে একদম বাজে দেখাচ্ছে। কিন্তু এইখানে আবার বেশি লিডিং হয়ে গেছে, আমরা এত গাদা গাদাও লিখতে পারবো না, আবার এত বেশি ফাঁকা দিতে পারবো না। আমাদের এরকম ব্যালেন্স রাখতে হবে। এইখানে কিন্তু একদম যতটুকু দরকার ততটুকুই দেয়া হয়েছে। তবে আমরা নর্মালি লিডিং দেই যতটা ফন্ট সাইজ ঠিক তার থেকে 3 বেশি। যেমন আমরা ফন্ট সাইজ হিসাব করি পয়েন্ট হিসেবে, পিটি মানে পয়েন্ট, এখানে হচ্ছে 48 পয়েন্ট ফন্ট সাইজ রাখা হয়েছে। এখন আমরা তাহলে লিডিং দিব কত? 61। এখানে আমরা যদি ক্যারেক্টার প্যালেটে যাই এখানে কিন্তু এইটা হচ্ছে লিডিং, এই লিডিং কিন্তু 61 দেয়া হয়েছে। আর আমরা যদি ট্র্যাকিং দেখি এই ট্র্যাকিং হচ্ছে এটা। এখন যদি আমরা ট্র্যাকিং বাড়াই এটা কিন্তু দূরত্ব বাড়ছে কমছে। যদি আমরা চাই শুধুমাত্র এডি এর মাঝখানে ফাঁকা স্থানটা বাড়াতে তখন আমরা কার্নিং নিয়ে কাজ করব। এটা হচ্ছে কার্নিং। আমরা যদি বাড়াই তাহলে ওটা বাড়তে থাকবে, আবার যদি কমাই একদম কমতে থাকবে। তারপর হচ্ছে গ্লিপস। আমরা যদি উইন্ডোতে যাই, উইন্ডো থেকে গ্লিপস প্যানেলটা যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি একটা টাইপফেসের মধ্যে যতগুলো লেটার থাকে, যতগুলো ভ্যারিয়েশনের লেটার থাকে সব কিন্তু এখানে আমরা দেখতে পাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ধরেন আমাদের অন্য অন্য ধরনের ভাষার লেখা লিখতে হয়
যেমন ইংলিশের মতনই দেখতে, কিন্তু লেটারের উপর অনেক ধরনের চিহ্ন থাকে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে ওই ফন্টগুলো বা ওই টাইপফেসগুলো, ওই লেটারগুলো আমরা কোথায় পাবো। এই গ্লিপসে আসলেই কিন্তু আপনারা সকল ধরনের লেটারগুলো দেখতে পাবেন। পাশাপাশি গ্লিপসে আমরা কিন্তু ফন্ট আইকনগুলোও পাবো। যেমন আমি এখানে ফন্ট অসাম দিয়েছি, ফন্ট অসাম একটা আইকন ফন্ট, কত ধরনের আইকন রয়েছে সবগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমরা যদি যে কোনো একটাতে ডাবল ক্লিক করি তাহলে ওটা ওখানে শো করবে। এখানে কিন্তু অনেক ধরনের আইকন পেয়ে যাবেন, তার জন্য আপনাকে আইকন ওয়েবসাইটগুলো যেতে হবে না, আপনি এখান থেকেই সরাসরি আইকনগুলো সেট করতে পারবেন। এই ভিডিওতে আলোচনা করব টাইপের অ্যানাটমি নিয়ে। হিউম্যান বডির বায়োলজির ভাষায় যেমন বিভিন্ন পার্টের নাম রয়েছে, ঠিক তেমনি টাইপেরও কিন্তু আলাদা আলাদা পার্টের নাম রয়েছে। যেমন নিচের এই কাল্পনিক লাইনটিকে বলা হয় বেজ লাইন, তারপর উপরের লাইনটিকে বলা হয় এক্স হাইট, এবং সবচেয়ে উপরের লাইনটিকে বলা হয় ক্যাপ হাইট। এই এইচ এর বাড়তি অংশটুকুকে বলা হয় অ্যাসেন্ডার, মানে এক্স হাইটের উপরের বাকি অংশটুকুকে বলা হয় অ্যাসেন্ডার, নিচের অংশটুকুকে বলা হয় ডিসেন্ডার। টি এর লাঠির মতো যে অংশটা এটাকে বলা হয় স্টিম, আর এটাকে বলা হয় আর্ম। বৃত্তের ফাঁকা অংশটাকে বলা হয় কাউন্টার, আর এই বাড়তি অংশটাকে বলা হয় সেরিফ। এখন এই জিনিসগুলো মুখস্থ করা একটু কঠিন, কিন্তু আপনাকে প্রফেশনাল ডিজাইনার হতে হলে অবশ্যই এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। কারণ আপনি যখন আপনার টিমের সাথে কমিউনিকেট করবেন তখন গ্রাফিক ডিজাইনের ভাষায় কমিউনিকেট করতে হবে। যেমন ধরুন আপনার টিম মেম্বারদের সাথে এভাবে কমিউনিকেট করতে পারেন যে টি এর যে স্টিম রয়েছে সেটা একটু বেশি লম্বা হয়ে গেছে, এটাকে আরেকটু ছোট করতে হবে। আপনি এভাবে বলতে পারবেন না যে টি এর যে লাঠির মতো যেটা আছে এটা বেশি লম্বা হয়ে গেছে, এটাকে ছোট করতে হবে, এটা আনপ্রফেশনাল হয়ে যাবে। আপনার ডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই এই টাইপোগ্রাফির এইসব অ্যানাটমি, এসব পার্টসগুলো মুখস্থ রাখতে হবে। আপনি এটার চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা এক নোট করে রাখতে পারেন। এই ভিডিওতে টাইপোগ্রাফির অনেক বড় একটা মিস্টেক নিয়ে কথা বলবো। কোনটা ফন্ট এবং কোনটা টাইপফেস এটা অনেকেই বুঝতে পারে না। ম্যাক্সিমাম বড় বড় ডিজাইনাররাও ভুল করে ফেলে, তারা টাইপফেসকে অ্যাকচুয়ালি ফন্ট বলে ফেলে। আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখি যে ফন্ট, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো ফন্ট নয়, ওগুলো হবে টাইপফেস। কিন্তু এটা একটু কনফিউজিং, সেই কারণে এটা সবাই গুলিয়ে ফেলে। টাইপফেসকে মনে করুন ফ্যামিলি, পরিবার, আবার সেই পরিবারের কিছু মেম্বার থাকে, এইসব পার্টিকুলার মেম্বারগুলোকে আমরা ফন্ট বলতে পারি। এটা হচ্ছে এরিয়াল ফ্যামিলি। এরিয়াল ফ্যামিলির মধ্যে অনেকগুলো ফন্ট আছে, যেমন এরিয়াল বোল্ড, ব্ল্যাক, রেগুলার, ন্যারো, লাইট। এই ফ্যামিলিটাকে বলে টাইপফেস। দ্যাট মিন্স এরিয়াল হচ্ছে একটি টাইপফেস। অপরদিকে ফ্যামিলির যে কোনো একটা মেম্বারকে আমি পিক করলাম, ধরেন এরিয়াল লাইট। এই যে পার্টিকুলার ফ্যামিলি মেম্বার, এইটাকে বলে ফন্ট। দ্যাট মিন্স এরিয়াল লাইট হচ্ছে ফন্ট। এরিয়াল লাইট হোক, বোল্ড হোক, ন্যারো হোক, এরকম এক একটাকে যদি আমরা নির্দেশ করি, কাউকে আমরা যদি বলি যে এরিয়াল লাইট, এরিয়াল বোল্ড, এরকম পার্টিকুলার স্পেসিফিক ভাবে বলি, তখন আমরা সেটাকে ফন্ট বলবো। কিন্তু আমরা যদি হোল ফ্যামিলিটাকে বলি তখন আমরা সেটাকে টাইপফেস বলবো। যেমন টাইপফেসের মধ্যে রয়েছে ল্যাটো, ওপেন সেন্স, ফিউচারা, কিন্তু ল্যাটো লাইট হচ্ছে একটা ফন্ট। আশা করি এরপর থেকে আপনারা কনফিউজ হয়ে যাবেন না কোনটা টাইপফেস এবং কোনটা ফন্ট। আমি যে এই মুহূর্তে ওয়েবসাইটটিতে আছি, ওয়েবসাইটটির নাম হচ্ছে ফন্ট জয়। এটা লিংক হচ্ছে www.fontjoy.com। এটা দারুণ একটি ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি এক ক্লিকের মধ্যে দারুণ দারুণ ফন্ট, প্যালেট বা কম্বিনেশন বা পেয়ারিং যাই বলুন সেটা তৈরি করতে পারেন। শুধুমাত্র আমি এখানে ক্লিক করব, আমাকে একটার পর একটা তারা ফন্ট কম্বিনেশন তৈরি করে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু একটার পর একটা তারা তৈরি করে দেখাবে। এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে সাব হেডিং, আর এটা হচ্ছে বডি কপি। এই যে আমি আরও কিছু টাইপফেস দেখি, এই যে দারুণ দারুণ টাইপফেস কিন্তু এরা অটোমেটিক্যালি তৈরি করে দিচ্ছে।
আপনি এইখান থেকে কন্ট্রাস্ট ম্যানেজও করতে পারেন। যেমন এখানে ব্যালেন্স কন্ট্রাস্ট দেখানো হচ্ছে, এখন আপনি চাচ্ছেন না আপনি হাই কন্ট্রাস্ট তৈরি করবেন, তাহলে আপনি এইদিকে চলে আসবেন। এখন আমি হাই কন্ট্রাস্ট দিলাম, এখন জেনারেটে ক্লিক করলাম। এখন দেখুন এরা কিন্তু এখন হাই কন্ট্রাস্ট তৈরি করেছে, কারণ এই টাইপফেসের সাথে এই টাইপফেসের কিন্তু কোনো মিল নেই, পুরোপুরি ডিফারেন্ট একটা টাইপফেস ব্যবহার করা হয়েছে। মানে অপোজিট অ্যাট্রাক্টস অপোজিট, একটা কথা আছে না, ঠিক তেমনি এখানে তারা ওই রুলসটা অ্যাপ্লাই করেছে। আপনি যত জেনারেটে দিবেন তত এরা কিন্তু হাই কন্ট্রাস্টের টাইপফেসগুলো দেখাবে। এখন আমি চাচ্ছি না এত আমি হাই কন্ট্রাস্ট তৈরি করব না, আমি চাচ্ছি সিমিলার কন্ট্রাস্ট তৈরি করতে। তাহলে আমি জেনারেটে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এই টাইপফেস আর এই টাইপফেস প্রায় কিন্তু এক, শুধুমাত্র সাইজ এবং স্টাইলে ডিফারেন্ট। আপনি এইখান থেকে শুধুমাত্র ক্লিক করে করে এভাবে ইউজ করতে পারেন। তবে আমি সবসময় পছন্দ করি হাই কন্ট্রাস্ট তৈরি করতে, আপনিও এভাবেই করতে পারেন। তবে যদি দেখেন যে বেশি কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি এখানে ব্যালেন্সড করে নেবেন। আপনার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন, যে আসলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কেমন দেখাবে সেটা এভাবে দেখতে পারেন। আবার যদি আপনার ডিজাইন ডার্ক ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে আপনি ডার্ক এভাবে রাখতে পারেন। এখন কোন টাইপফেসের নাম কি সেটা কিন্তু এখানে শো করছে। যেমন হেডিংয়ে ব্যবহার করেছে ড্রয়েড সেরিফ এবং বডি টেক্সটে ব্যবহার করেছে সিবো। আপনি এখন কথা হচ্ছে এই টাইপফেসগুলো আসলে খুঁজে পাবেন কোথায় বা ডাউনলোড করবেন কোথা থেকে, নেক্সট ভিডিওতে আমরা সেটাই দেখাবো। ফ্রি ফন্ট ডাউনলোড করার অন্যতম একটি সাইট হচ্ছে dafont.com। এখানে এসে আপনি অনেক ধরনের ক্যাটাগরি দেখতে পাবেন, আপনার কার্টুন রিলেটেড, কমিক রিলেটেড, ওল্ড স্কুল। আমি এখানে কি করছি, sans serif-এ ক্লিক করলাম, আমার sans serif টাইপ ফন্টগুলো দরকার। এখানে এসে আমি কিন্তু sans serif যত ধরনের ফন্ট রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু প্রিভিউ দেখতে পারবেন। যেমন আমি ডিজাইন বাজি লিখলাম, এখন এইটাতে আমি সাবমিট করলাম, তাহলে আমাকে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। এই যে আপনি আপনার ডিজাইন অনুযায়ী প্রিভিউ দেখতে পারবেন যে ওই ফন্টে অ্যাকচুয়ালি আপনার টেক্সটটা কেমন দেখাবে। তবে ডাউনলোডের ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখবেন যে কোনগুলো আসলে অ্যাকচুয়ালি 100% ফ্রি। যেমন এখানে 100% ফ্রি, এটাও 100% ফ্রি, এটাও 100% ফ্রি, ম্যাক্সিমামই 100% ফ্রি। কিন্তু কিছু কিছু আছে লেখা আছে ফ্রি ফর পার্সোনাল ইউজ, মানে হচ্ছে সেই টাইপফেসগুলো আপনি আপনার ক্লায়েন্টের কাজে ব্যবহার করতে পারবেন না। আপনি নিজের প্রজেক্টে, আপনি কোনো পোর্টফোলিওর কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু ক্লায়েন্টের কাজে যদি ব্যবহার করেন সেটা আপনার ক্লায়েন্টকে বলতে হবে, সেই ফন্টটা তাকে কিনতে হবে। ঠিক আছে, আপনি ডেমো হিসেবে তাকে দেখাতে পারেন যে এটা দেখতে এমন, তারপর যদি সে সেটা পছন্দ করে তাহলে সেটা আপনি লিঙ্কটা দিয়ে তাকে কিনতে বলতে পারেন। আর এটার যেমন ধরুন আপনি কন্টেস্ট অ্যাটেন্ড করলেন, যেমন freelancer.com কিংবা 99 ডিজাইনস কিংবা ডিজাইন হিল, এইসব মার্কেট প্লেসগুলোতে আপনি কন্টেস্ট অ্যাটেন্ড করলেন, এই ফন্টগুলো ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তারপর কন্টেস্টে উইন করেন, যদি আপনার ডিজাইনটা যদি উইন হয়, তখন আপনার ক্লায়েন্টকে বলতে হবে এই ফন্টটা তোমাকে কিনতে হবে, তখন কিন্তু সে কিনে নেবে। আর যদি না, সে চাচ্ছে না যে ফন্ট কিনবে না, তাহলে আপনি অন্যান্য যে 100% ফ্রি টাইপফেসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। এখন এটা ডাউনলোড দিব কিভাবে সেটা আমি দেখি। যেমন ধরুন আমার এই টাইপফেসটি পছন্দ হয়েছে, এখানে আমরা সকল ভ্যারিয়েশন কিন্তু দেখতে পাচ্ছি। আমরা কিন্তু মিডিয়াম আছে, লার্জ করে দেখতে পারি। সাবমিটে ক্লিক করলাম, এখন আমাকে আরো বড় করে দেখাচ্ছে, আমি কিন্তু আরো ভালোভাবে দেখতে পাচ্ছি। এখানে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড, স্টার্ট ডাউনলোড, ওপেন করলাম। তারপর এইখানে আমাকে ফন্টটা দেখাচ্ছে। এখানে কিন্তু আরও টাইপফেসের ভ্যারিয়েশন থাকতে পারে, এটার মধ্যে একটা টাইপফেস রয়েছে, মানে একটা ফন্ট রয়েছে যার কারণে একটাই দেখাচ্ছে। এখানে যদি অনেকগুলো দেখায় আপনি অনেকগুলোই ইনস্টল করে নিতে পারেন। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ইনস্টল, এটা আমার কম্পিউটারে এখন ইনস্টল হয়ে গেল। এভাবে করে আপনি টাইপফেস ইনস্টল দিবেন। আরেকটা দারুণ সাইট রয়েছে fontspace.com। এখানে আপনি ব্রাউজে ক্লিক করলে ভাস্ট অ্যামাউন্ট অফ ক্যাটাগরি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়েডিংয়ের জন্য দরকার, আপনার ক্যালিগ্রাফি দরকার, আপনার ইনভাইটেশনের দরকার, আপনার স্ক্রিপ্ট ফন্ট দরকার, যত ধরনের ওয়েস্টার্ন ফন্ট, মানে যত ক্যাটাগরি দরকার সব কিন্তু আপনি এখানে ইজিলি
সার্চ করতে পারবেন। আপনার এখানে যত ক্যাটাগরি দেখাচ্ছে তাতে হচ্ছে না, আপনি এখানে ক্লিক করুন, আপনার লোগোর জন্য এখানে পাচ্ছেন কিন্তু এই যে কত ধরনের ক্যাটাগরি আমাকে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এইরকম পেজই রয়েছে 109টা। তার মানে বুঝতে পারছেন এখানে কত ধরনের ক্যাটাগরি রয়েছে, আপনি ইজিলি এখানে খুঁজে পাবেন। যেমন আমার গার্লি টাইপ ফন্ট দরকার, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানকার টাইপফেসগুলো নিতে পারি। তবে এখানে খেয়াল রাখবেন, এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে পার্সোনাল ইউজ অনলি। আপনি শুধুমাত্র এগুলো পার্সোনাল ইউজে ব্যবহার করতে পারেন বা ডেমো হিসাবে ব্যবহার করতে পারেন। তারপর ক্লায়েন্ট যদি সেই ফন্ট ইউজ করে আপনি তাকে এটা কিনতে বলতে পারেন। এখানে এই রিলেটেড আরও যত, এই গার্লি রিলেটেড আরও যত টাইপফেস রয়েছে, সেই ক্যাটাগরি রয়েছে আমাকে কিন্তু দেখাচ্ছে। আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরির টাইপফেস দরকার, আপনি চাচ্ছেন ফান রিলেটেড টাইপফেস মুড তৈরি করতে, তাহলে এখানে ক্লিক করে আপনি এখানে নিতে পারেন। তবে সমস্যা হলো এখানে ম্যাক্সিমামই হচ্ছে ডেমো হিসেবে, আপনার পার্সোনাল কাজে বা ক্লায়েন্টের কাজে ব্যবহার করতে পারবেন, তবে সেই ফন্ট অবশ্যই আপনার ক্লায়েন্টকে কিনতে হবে। তারপর আরেকটি সাইট রয়েছে ফন্ট স্কোয়ারাল, এখানেও বলা হচ্ছে 100% ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, মানে আপনি 100% ইউজ করতে পারবেন। তবে একটা সমস্যা আছে এখানে, যেমন যে সাইটগুলোতে ডাউনলোডের পাশে অফ সাইট লেখা, সেই ফন্টগুলো অ্যাকচুয়ালি এদের ফন্ট না, এটা অন্য একটা সাইটের ফন্ট। যেগুলোতে শুধুমাত্র ডাউনলোড ওটিএফ, ওইটা হচ্ছে তাদের ফন্ট। যেমন আমি এখানে ক্লিক করি, আপনি এটা ইজিলি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই কত ধরনের ক্যাটাগরি রয়েছে, আপনি সবগুলোই চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তারপর দারুণ একটা ভ্যারিয়েশন তৈরি করতে পারেন বিভিন্ন ওয়েট ব্যবহার করে। এগুলো কিন্তু ওয়েট বলতে, যেমন এই লাইট ভার্সনটা খুবই কম ওয়েট, আর যত আমরা নিচের দিকে আগাবো তত কিন্তু এদের ওয়েট বাড়ে। ঠিক আছে, দেখছেন এটার ওয়েট কতখানি বেশি। এখন অফ সাইটে যেগুলো, যেমন আমি এইটা দেখি, এটা ডাউনলোড করতে হলে আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন, ওরা অন্য একটা সাইটে নিয়ে যাবে, ফন্ট স্প্রিং নামে আরেকটা সাইটে নিয়ে যাবে। এটা আপনি ডেমোটা ডাউনলোড করতে পারেন, মানে আপনি ক্লায়েন্টকে দেখাতে পারেন এটা অ্যাকচুয়ালি কেমন দেখাবে। কিন্তু এটা যদি ব্যবহার করতে হয়, আপনার ক্লায়েন্টকে অবশ্যই এটা $279 দিয়ে কিনতে হবে, যেটা বড় বড় প্রজেক্টে আমরা এই ধরনের টাইপফেসগুলো ইউজ করি। কিন্তু নর্মাল যে প্রজেক্টগুলোতে, সেগুলোতে আপনি এগুলো না ব্যবহার করাই ভালো। তবে আরও একটি ভালো সাইট আছে যেখানে আপনি সব ফন্ট ফ্রি পাবেন, সেটা হচ্ছে গুগল ফন্টস। এখানে আপনি যত ফন্ট দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ফ্রি, আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আমরা ওয়েব রিলেটেড যত কাজ, ইউআই ডিজাইন, এগুলো ওই গুগল ফন্টগুলো ইউজ করি, কারণ গুগল ফন্ট ইউজ করলে সেই ওয়েবসাইটটি গুগলে দারুণভাবে ইন্ডেক্স করে, মানে এটা এসইওর জন্য খুবই ভালো যদি আমরা গুগল ফন্টগুলো ইউজ করি। আর আপনি আপনার প্রিন্ট ডিজাইন রিলেটেড কাজগুলোতে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। আপনি কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন। সেরিফ ফন্ট, আমি চাচ্ছি শুধুমাত্র সেন্সিভ, তাহলে আমি অন্য সব টিকমার্কগুলো উঠিয়ে দেই। এখন আমাকে শুধুমাত্র সেরিফ টাইপফেসগুলো দেখাচ্ছে। এখন এটা ডাউনলোড করার সিস্টেমটা আমি দেখিয়ে দিই। ধরুন আমি নোটোসেন্স এটা ডাউনলোড করব, তাহলে এখানে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পর নিচে একটা অপশন দেখাচ্ছে, এইখানে আমি এখানে ক্লিক করব। করার পর এখানে ডাউনলোডের অপশন আছে, আমি যদি ডাউনলোডে ক্লিক করি এটা ডাউনলোড হয়ে গেল। তারপর ওপেনে ক্লিক করলাম, আমি এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখাচ্ছে, রেগুলার, ইটালিক, বোল্ড। আমি যদি একটা ক্লিক করি, এখানে আমি ইনস্টলে ক্লিক করলাম, এটা ইনস্টল হয়ে গেল আমার কম্পিউটারে। এভাবে করে আপনি ফন্টগুলো ইনস্টল দিবেন। প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম এই সাইটটি থেকে এক ক্লিকেই আমরা ফন্ট কম্বিনেশন তৈরি করতে পারি। এখন এই যে ফন্টগুলো দেখাচ্ছে, একটা পছন্দ হওয়ার পর আমরা সেটা কিভাবে খুঁজে পাবো? ধরুন আমার এই লোরা ফন্টটি দরকার, তাহলে আমরা কি করব? এই সব ওয়েবসাইটে আসব, এসে এখানে সার্চ করব। যেমন ধরুন আমি লোরা লিখলাম, তারপর সার্চ বাটনে ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে, কিন্তু এখানে এই সাইটটিতে সেই টাইপফেসটি নেই। তাহলে আমি অন্য আরেকটাতে দেখি, এখানে এসে আমি লোরা লিখলাম, এই সাইটটিতেও সেই টাইপফেসটি নেই।
এভাবে করে আপনি খুঁজতে থাকবেন, খুঁজতে খুঁজতে অবশ্যই পেয়ে যাবেন। এখানে লোরা লিখলাম, এইখানে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এই যে ফন্টের নাম লেখা আছে এখানে নাম কিন্তু দেয়া আছে, আপনি এইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমি গুগল ফন্টে আসলাম, আসার পর এখানে আমি লোরা লিখে সার্চ করলাম, এখানেও কিন্তু চলে এসেছে। তারপরও আপনি যদি এইভাবে খুঁজে না পান, আপনি একদম সহজ উপায়ে খুঁজে বের করতে পারেন। সেটা হচ্ছে গুগলে চলে যাবেন, গুগলে এসে আপনি এখানে এসে লোরা লিখবেন, লোরা সাথে ফন্ট কথাটা অ্যাড করে দিবেন, তাহলে আমরা সেটা পেয়ে যাবেন। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এখান থেকে যত সাইটে এই লোরা ফন্টটি রয়েছে সেগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে। আমি যদি প্রথম 3টিতে যাই, গুগল যে ওয়েবসাইটটি সেখানে আমাকে নিয়ে আসছে, আবার ফন্ট স্কোরালেও আছে, আবার 100 অন এই আরেকটা সাইট, এখানেও কিন্তু লোরা ফন্টে আছে। এইভাবে করে সবচেয়ে ইজিয়েস্ট হয়ে হচ্ছে এটা সরাসরি গুগলে সার্চ করা। গুগল থেকে আপনি সরাসরি পেয়ে যাবেন, তাহলে এইরকম আলাদা আলাদা প্রত্যেকটা সাইটে গিয়ে সার্চ করতে হবে না।